বিজেপির আর রাজ্য কমিটি ঘোষণার অপেক্ষায় না থাকা, যা যেখানে কমিটি আছে এখন শুধু একটা প্রয়োজন, যেটা একটা নির্বাচনী কমিটি তৈরি করে ভোটে ঝাঁপিয়ে পড়া। গঙ্গাপাড়ের নীলবাড়িতে চতুর্থবার ফেরার জন্য তৃণমূল মরিয়া। তৃণমূলের কাছে এখন অনেক চ্যালেঞ্জ। মুসলিম ভোটের ওপর পুরো ভরসা করা যাচ্ছে না। আর রাজ্যের মানুষ প্রত্যাবর্তন চাইছেন নাকি এই সরকারের থেকে পরিত্রাণ চাইছেন, এই প্রশ্নটা করার কোনো জায়গা নেই। রাহুল সিনহা 9বার হেরেছেন ভোটে, গত 24-এর ভোটে তিনি দাঁড়াননি। এই যে 9বার হার, এটা আসলে হার নয়, একটু একটু করে দলের ভিতটা তৈরি করা। বিধানসভার যে ইতিহাস, সেই ইতিহাস যদি ঘাটা হয়, শুভেন্দু অধিকারীর চেয়ে ভালো কোনো বিরোধী দলনেতা কোনোদিনও বাংলা পায়নি। এবারে পশ্চিমবঙ্গের ভোট করবে নির্বাচন কমিশন। ভোটের গণনার আগের দিনও নির্বাচন কমিশন এমন কোনো নতুন নিয়ম বলতে পারে যে নিয়মের জন্য কোনো রাজনৈতিক দল প্রস্তুত নয়। এমন কঠিন নির্বাচন কোনোদিনও বাংলা নয়, ভারত দেখেনি। এমন নির্বাচন হতে চলেছে। এই যে পরিস্থিতি, তাতে বিজেপির নরেন্দ্র মোদী চাইলেন কিনা, অমিত শাহ চাইলেন কিনা, জেপি নাড্ডা চাইছেন কিনা, বা এই রাজ্যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্য পরিবর্তন চাইছেন কিনা, এটার কোনো প্রশ্ন নেই। মানুষ পরিবর্তন চাইছে। বক্তৃতা করার জন্য, মানুষকে বোঝানোর জন্য বাংলার নেতাদের যেতে হবে, হিন্দিভাষী নেতাদের যে কাজ হয় না। সেক্ষেত্রে অমিত শাহ মোদীকে বেশি করে কর্মী সভায় যদি ব্যবহার করা হয়, জনসভার তুলনায় কর্মীদের উদ্দীপ্ত রাখার জন্য যদি মোদী, শাহ, যোগীরা আসেন, আর বাংলায় ভোটের প্রচারের জন্য যদি বাংলার নেতারা নামেন, আমি মনে করি বেশি কাজ হবে। তবে আমি এটা বিজেপিকে পরামর্শ দিচ্ছি না, এটা আমার কাজ নয়। 2026-এ বাংলায় ক্ষমতা দখলের জন্য এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি, যারা এরা যে এখন এই মুহূর্তে মূল বিরোধী দল, সেই বিজেপির মূল স্ট্র্যাটেজি ঠিক কি কি হওয়া উচিত পিনাকদা, যদি একটু বলতেন। আহ, নতুন বছর এলে সবাই, আমাদের একটা আছে রেজলিউশন নেওয়া, এবং জ্যোতিষীরা বলে দেন কোন রাশির কেমন যাবে, মানুষেরও জানার খুব আগ্রহ থাকে। কিন্তু 2026 সালে মীন, মকর, কুম্ভ, সিংহ, যে যত রাশির মানুষ আছেন, সবাই নিজের থেকে বেশি জানতে চাইছেন পশ্চিমবঙ্গের কি হবে। যেহেতু 2026 মানে বিধানসভা নির্বাচন, 5 বছর বাদে সরকার টিকিয়ে রাখা বা বদলে ফেলার বছর। এখন এই বছরে বিজেপির কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, সেটা বলতে আমাকে একদম প্রথমেই বলতে হবে, যেটা বিজেপি রাজ্য সভাপতি বদল করার পর গত 3 মাস ধরে আমি শুনে আসছি কিছুদিনের মধ্যেই বিজেপির রাজ্য কমিটি হয়ে যাবে, সামনের সপ্তাহে ঘোষণা। তারপর শুনছিলাম যে বিহারের ভোটটা হয়ে গেলে ঘোষণা, তারপর ডিসেম্বরের শুরুতে, তারপর শুনলাম 25শে ডিসেম্বর, এখন শুনছি নতুন বছরের গোড়ায় ঘোষণা। আমার মনে হয় বিজেপির আর রাজ্য কমিটি ঘোষণার অপেক্ষায় না থাকা, যা যেখানে কমিটি আছে এখন শুধু একটা প্রয়োজন, যেটা একটা নির্বাচনী কমিটি তৈরি করে ভোটে ঝাঁপিয়ে পড়া। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু এই ভোটটাকে ঘোষিতভাবে যুদ্ধ বলে দেখছেন। গঙ্গাপাড়ের নীলবাড়িতে চতুর্থবার ফেরার জন্য তৃণমূল মরিয়া। তৃণমূলের কাছে এখন অনেক চ্যালেঞ্জ। মুসলিম ভোটের ওপর পুরো ভরসা করা যাচ্ছে না। আর রাজ্যের মানুষ প্রত্যাবর্তন চাইছেন নাকি এই সরকারের থেকে পরিত্রাণ চাইছেন, এই প্রশ্নটা করার কোনো জায়গা নেই। আমি বলবো যে এই যে মানে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় এলো, তার কয়েক মাসের মধ্যে চিটফান্ড ইস্যু, এই চিটফান্ড ইস্যু যেতে না যেতে তারপরে চলে এলো নারদা ইস্যু, তারপরে ওই সারদা আরস ভ্যালি সব মিটতে না মিটতে, তারপরে তৃতীয় দফাটায় শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি, আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতি, রাস্তায় মানে কি বলবো, আকাশ পাতাল, অন্তরিক্ষ, সব জায়গায় যেখানে যেখানে সরকারের দুর্নীতি করা সম্ভব হয়েছে। এমনকি মেসি কলকাতায় এসছেন ভারত সফরে, মেসি কলকাতায় এসছেন, সেটাতেও দুর্নীতি, তার জন্য তদন্ত কমিটি গঠন করতে হয়েছে। কোন দিন না সেটাও সিবিআই হয়ে যায়। মানে 32,000 প্রাথমিকের চাকরি এখনো নিশ্চিত নয়। হাইকোর্ট রায় দিলেও এখনো সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করতে পারে, কারণ তার আগে 26,000 চাকরি বাতিল হয়েছে। এর হচ্ছে ওবিসিদের যে তালিকা তৈরি করা হয়েছিল, সেটা চ্যালেঞ্জের মুখে পড়ে নতুন করে করতে হবে।
কি একটার পর একটা বিষয়কে ধামাচাপা দিয়ে একটা উন্নয়নের পাঁচালি বের করেছেন। আমি প্রশ্ন করি, মানুষ আদৌ বিশ্বাস করবে? ওখানে হয়তো কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের কথা লেখা থাকবে, লেখা থাকবে যে এত রাস্তা বানানো হয়েছে, এত এই হয়েছে, কিন্তু মানুষ তো পরিসংখ্যান দেখে না। মানুষ দেখে আমার বাড়ির সামনে জল জমছে কিনা, আমার পাড়ার রাস্তাটা ঠিক আছে কিনা, আমার পাড়ার কোনো প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঠিক সময় অ্যাম্বুলেন্স পাই কিনা, হাসপাতালে ঠিক মতো চিকিৎসা হচ্ছে কিনা, এইসব মানুষ ভাবে। এবং তারা তো জানে উন্নয়নের পাঁচালীটা কি তার এলাকায়। এবং আমি এটাও বলছি, গ্রামের মানুষ কলকাতায় কি হলো প্রয়োজন মনে করে না। মানুষ নিজেরটুকু বেশি করে ভাবে। এবং কলকাতায় বছরে একবার বেড়াতে আসা, পিকনিক করতে আসা, ভিক্টোরিয়া, চিড়িয়াখানা এসব দেখা ছাড়া আর কারো আগ্রহ নেই। ফলে কলকাতার উন্নতি নিয়ে গ্রাম ভাবে না, গ্রামের নিয়ে কলকাতা ভাবে না। এই যে ছোট ছোট জায়গা নিয়ে সবাই ভাবে, এই ছোট জায়গায় কি উন্নয়ন হয়েছে সেটা কেউ সরকারের পাঁচালি পড়ে জানবে না। সবাই জানবেন নিজের টুকু দিয়ে। এই যে পরিস্থিতি, তাতে বিজেপির নরেন্দ্র মোদী চাইলেন কিনা, অমিত শাহ চাইলেন কিনা, জেপি নাড্ডা চাইছেন কিনা, বা এই রাজ্যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্য পরিবর্তন চাইছেন কিনা, এটার কোনো প্রশ্ন নেই। মানুষ পরিবর্তন চাইছে এবং স্বাভাবিকভাবেই প্রধান বিরোধী দলকে মানুষ বেছে নিতে চাইছে। এখন তাই বিজেপির উচিত যেভাবে হোক ভোটে চলে আসা, মানুষকে কিছু স্মরণ করাতে হয়। মানুষ বড় ভুলো মন। আর এই তৃণমূল সরকার যেটা করেছে, একটার পর একটা এমন এমন ইস্যু তৈরি করেছে যে মানুষ আগেরটা ভুলে গেছে। আরজিকর ইস্যুর তার থেমে যেতে না যেতেই আবার কোথাও একটা ধর্ষণ হয়েছে, সেইটা নিয়ে মানুষ মেতে উঠেছে। তারপরে মুর্শিদাবাদে জেহাদি সন্ত্রাস, সেখানে প্রতিমা বানানোর অপরাধে দুজন হিন্দুকে কুপিয়ে মেরে ফেলা হলো। তারপরেই আবার ওটা চলে যেতে 26,000 চাকরি, এর মধ্যে ডিএ মামলা আবার চলে এসছে 32,000। মানে একটার পর একটা ইস্যু। তারপরে হঠাৎ করে চলে এলো মেসি, তার মধ্যে বাংলাদেশ বাড়তি একটা উত্তেজনা তৈরি করে রেখেছে। ফলে এই সরকারের, অনেকে বলে যে বিরোধী দলগুলো রাজনৈতিক একটা আন্দোলন তৈরি করতে পারেনি। আমি বলি, বিরোধী দলগুলো রাজনৈতিক আন্দোলন তৈরি করবে কি করে? কোন ইস্যুটা ছাড়বে? একটার পর একটা বড় ইস্যু। সন্দেশখালির সময় থেকে ভাবুন, একটা সময় নেই যে একটা ইস্যুর ওপরে বিরোধী দলগুলো কনসেন্ট্রেট করতে পারেনি। ওটা থাকতে থাকতে আরেকটা দুর্নীতির ইস্যু সামনে এসছে, আরেকটা খারাপ ঘটনা। মানুষকে এখন খালি এই পুরনো ঘটনাগুলোকে স্মরণ করাতে হবে। মানুষ ভুলে গেছে কিন্তু যে ওই পার্থ চট্টোপাধ্যায়, তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন জামিনে, এরা সকলেই জামিনে মুক্ত, তার বান্ধবীর বাড়ি যে টাকার পাহাড়, সেই ছবিটা মানুষকে খালি একবার দেখিয়ে মনে করিয়ে দিতে হবে। মানুষকে একবার মনে করিয়ে দিতে হবে আরজি করের সময় কিভাবে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম, মায়েরা বোনেরা রাত জেগেছিল। এই ভিডিওটা বারবার মানুষের সামনে তুলে ধরতে হবে। মানুষের সামনে তুলে ধরতে হবে মেসিকে নিয়ে কি নোংরামোটা হয়েছিল। এই প্রত্যেকটা, এই 14-15 বছরে যা যা হয়েছে, এই হাঁসখালির রায় বেরোলো, এই যে রায় কি হলো, সেদিন কি হয়েছিল, এই পুরনো কথা বিজেপিকে এখন মনে করাতে হবে। সেই সঙ্গে বিজেপি 2021 এবং 2024 যে বড় বড় দুটো ভুল করেছিল, সেই ভুলটা সংশোধন করতে হবে। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছি 1994 সাল থেকে 1996 সাল পর্যন্ত। সেই সময় অলরেডি আমি চাকরিও করছি। তো ইউনিভার্সিটির পেছনে বিজেপি অফিস হওয়ায় আমি ওই 95-96 সাল থেকে বিজেপি অফিসে যাতায়াত করি। ফলে আদি নেতা নই, কিন্তু বিজেপি বিটের আদি সাংবাদিকদের অন্যতম আমি। আমি সেই সময় থেকে একেবারে সুকুমার বন্দ্যোপাধ্যায়, তথাগত রায়, তপন শিকদার, অসীম ঘোষ থেকে একবারে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, পুরো রাহুল সিনহা, একটা বড় সময়, পুরো সময়টা আমি বিজেপিকে দেখেছি, কাছ থেকে দেখেছি, সেখানকার খবর করেছি এবং গোটা সময়টায় শ্রমিক ভট্টাচার্যকে দেখেছি। ফলে শ্রমিক ভট্টাচার্য দলের অসুখটা যে বুঝতে পেরেছেন, সেটা 25শে ডিসেম্বর বোঝা গেল। 25শে ডিসেম্বর জাতীয় গ্রন্থাগারে যে সভাটা হলো, সেখানে 45 মিনিট বক্তব্য রেখেছেন শ্রমিক। ওই সভার পরিকল্পনা করেছিলেন সুনীল বনসাল। দলের যত পুরনো নেতা তাদেরকে ডাকা হয়েছিল। 1980 সালে বিজেপির জন্ম, আর 1982 সালে এই রাজ্যে প্রথম বিজেপির প্রার্থী হয়ে পদ্ম প্রতীক দিয়ে যার নামে দেওয়াল লিখন হয়েছিল, তিনিও পর্যন্ত হাজির ছিলেন। সেখানে যে শ্রমিক একদম সকলের সামনে এসে সকলকে
কাছে আনার জন্য যে উদ্যোগটা নিয়েছে এটা খুব দরকার ছিল, যেটা ২১-এও বিজেপি করেছিল। কিন্তু ২১-এর ভুলটা কি ছিল? যত ভোটটা এগিয়ে এলো, প্রথম দিকে কিন্তু দিলীপ ঘোষের ঘোষণা অনুযায়ী যোগদান মেলাটা ছিল শুধুমাত্র অন্য দলের কর্মীদের নিতে হবে। এটা ঠিক। যে কোনো দল অন্য দল থেকে কর্মী নিয়েই ক্ষমতায় আসে। সেটা কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিল, তৃণমূলে সিপিএম এর লোকেরাও ভোট দিয়েছে, তারাও একদিন কর্মী হয়েছে। এইভাবেই বাড়ে, বিজেপিতেও তাই আসবে। কিন্তু একেবারে শেষ দিকে কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বে দলে দলে এমন এমন নেতারা যোগ দিতে লাগলেন যাদের ব্যক্তিগত যোগ্যতায় ভোটে জেতার ক্ষমতা নেই। শুভেন্দু অধিকারী ছাড়া সেবারে যারা যারা যোগ দিয়েছিলেন, যারা চার্টার্ড ফ্লাইটে করে অমিত শাহের বাড়িতে চলে গিয়েছিলেন, হাওড়ায় অমিত শাহ আসতে পারলেন না, সেই সভায় তাদের যোগদানের কথা ছিল, তারা একজন ছাড়া কেউ যেতেননি। এই যে ফলটা কি হলো, এবং কৈলাস বিজয়বর্গীয়রা এমন একটা হাওয়া তৈরি করলেন যে আমরা ক্ষমতায় এসে গেছি, প্রথম দফা ভোটের পর দ্বিতীয় দফার ভোট হলো, আমাদের হয়ে গেছে। বিজেপি হয়ে গেছে, কিছুটা আলস্য কাজ করেছিল ২১-এর ভোটে। এবং ২১-এর যে বিজেপি স্বপ্ন দেখছিল আমরা ক্ষমতায় চলে আসব, এই স্বপ্নভঙ্গ হলো। তারপরে বলা হলো যে তৃণমূল মূলত কারচুপি করেই ভোটে জিতেছে, এটা কিন্তু ঠিক নয়। সেই সময়ে মানুষ, বাংলার মানুষ বিজেপিকে প্রধান বিরোধী দল হিসেবে দেখতে চেয়েছিল প্রথমবার, এবং তার জন্য যথেষ্ট শক্তি দিয়েছিল। ৭৭টা এমএলএ বিধানসভায় কিছু নয়, তার আগে ৩-৪ ছিল। রাজনৈতিক ক্ষেত্রে আমরা যদি বিজেপির সর্বভারতীয় রেকর্ড দেখি, তাতেও তাই। ২ দিয়ে শুরু হয়েছিল বাজপেয়ীর আমলে, তারপর সেখান থেকে বাড়তে বাড়তে ৩০০ টপকেছে বিজেপি। এইখানে আমি একটা কথা শেষ করে নিই, যে এই যে কর্মীরা বসে গিয়েছিল, এই কর্মীদের ফিরিয়ে আনা, তারাই যে দলের মূল, তারাই চাটাই বিছিয়ে রেখেছিল, তা দিয়ে আজকে নতুন বিজেপি তৈরি হয়েছে। এই যে চাকচিক্যের বিজেপি এখন, এটা নয়। একদিন রাহুল সিনহা ৯ বার হেরেছেন ভোটে, গত ২৪-এর ভোটে তিনি দাঁড়াননি। এই যে ৯ বার হার, এটা আসলে হার নয়, একটু একটু করে দলের ভিতটা তৈরি করা। যেই সময়ে রাহুল সিনহা হারতেন, সেই সময় কারো সাহস ছিল না বিজেপির প্রতীকে ভোটে দাঁড়ানো। দলটাকে এই রাজ্যে প্রাসঙ্গিক করে রেখেছিলেন রাহুল সিনহা। এবং আজকে এই যে অন্য দল থেকে এসে বিজেপিতে জেতা যায় ভাবনাটা এখন তৈরি হয়ে গেছে, সেটা হতো না যদি সেই সময় রাহুল সিনহারা অতবার না হারতেন। তপন শিকদার কতবার হেরেছেন। শ্রমিক ভট্টাচার্য প্রথমবার বিধায়ক হয়ে না, উনি সঙ্গে বলছিলেন যে আমি প্রথম ১০ মিনিট বিশ্বাস করতে পারিনি। একটা মানুষকে অনেক দিন খেতে না দিলে সে যেমন খেতে কি করে হয় সেটা ভুলে যেতে পারে, ওরকম অবস্থা হয়েছিল বিজেপি। তারপর এখন বদলে গেছে, এখন প্রচুর লোক ভোটে প্রার্থী হতে চাইবে, প্রচুর লোক নেতা হতে চাইবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই সময় যারা চাটাই বিছিয়েছিলেন তাদের যে ভুলে যাওয়া হবে না, এই বার্তাটা বিজেপি দিয়ে ফেলেছে। এটা কিন্তু তৃণমূলের জন্য একটা সংকেত। এই যে আদি নব্য বলে বিজেপির যে ভাগ করা, এই ভাগটা কিন্তু তৃণমূলের ছক। সংবাদ মাধ্যম দিয়ে তৃণমূল এটা দীর্ঘদিন ধরে করেছে। বিজেপির আদি অংশ নব্বই। দিলীপ ঘোষ কি করে আদি নেতা হয়? ২০১৪ সালের শেষ দিকে দিলীপ ঘোষ বিজেপিতে জয়েন করেছেন, এটা ২০২৫, মাত্র ১১ বছরের বিজেপির অভিজ্ঞতা তার। তিনি কি করে আদি হন? তাহলে আদি তর, আদি তম অনেক কিছু আছে। আমি এক্ষেত্রে আপনার কাছে একটা প্রশ্ন করব, যেটা সাধারণত বিজেপি সমর্থকদের, আমরা রুরাল বা সাবারবান এরিয়াতে যখনই যাই, মফস্বল এরিয়াগুলোতে, যেটা আপনি এক্ষুনি বিশ্লেষণ করলেন যে পিনাতা, যে বিজেপির আদি এবং আদিতর, আদিতম আরো অনেক কিছু সেক্ষেত্রে ব্যাখ্যা করতেই হয়। লোক একটা কথা বলেন যে দিলীপ ঘোষের এই যে একটা দলে তার অবস্থান এবং বিভিন্ন বিষয় নিয়ে একটা প্রসঙ্গ আসে যে দিলীপ ঘোষ থাকলে এটা হতো, দিলীপ ঘোষ থাকলে সেটা হতো, সে ব্যাপারটা যদি একটু খোঁজা করতেন। দেখুন, সবকিছু না সময়ের দাবি মেনে হয়। আজকে যদি কেউ বলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর আহ, অবশ্যই যে ডিজিটালি ভারতের অনেক উন্নতি হয়েছে, মোবাইলের অনেক কিছু হয়েছে, কিন্তু এটা হতো, এটা সময়ের। এই সময়ে যিনি থাকতেন তাকে এটা করতে হতো। ঠিক তেমন করেও বিজেপির উত্থান, তৃণমূলের উত্থান, সিপিএম এর উত্থান এবং পতন সবকিছু কিন্তু সময়ের উপর নির্ভর করেছে। সিপিএম যখন ক্ষমতায় এসেছিল তখন যে এই রাজ্যে যে ভ্যাকুম তৈরি হয়েছিল, সেই জায়গাটায় ছিল তার প্রয়োজন। তারপর তারা ৩৪ বছর ক্ষমতায় টিকে থেকেছে। তারপর সেই তাদের সময় হয়ে গিয়েছিল চলে যাওয়ার, সময়েই তারা চলে গিয়েছে। সময়ে মমতাকে ক্ষমতায় এনেছে। আজকে যদি দিলীপ ঘোষের সময় ২০১৯-এ যে বিজেপি ভালো ফল করছে, সেটা ছিল সময়। এই রাজ্যে যে বিজেপি প্রাসঙ্গিক, সেটা প্রমাণ করার সময়। তারপরে কিন্তু মানুষ আবার তার আসন কমিয়ে দিয়েছে, ১২-এ চলে এসেছে, আবার হয়তো বাড়বে।
কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে একটা না যে কোনো কিছু একটা বহুতল উঠলে বহুতলের কোন তলটা মেন ইম্পর্টেন্ট সেটার বিচার করা যায় না। আসলে কিন্তু ভিতটা, এই ভিত যারা তৈরি করেছিলেন তারাই আসল কাজ। আমি কাউকে ছোট করছি না। সুকান্ত মজুমদারের সময়ে বিজেপির শহুরে ভোট বেড়েছে। পুরসভাগুলো গত ২৪-এর ইলেকশনের বিচারে পুরসভাগুলো যদি দেখা যায়, অধিকাংশ পুরসভায় বিজেপি ক্ষমতায় আসার জায়গায় রয়েছে। শিক্ষিত সমাজের ভোট বেড়েছে। দিলীপ ঘোষ আরেক রকম করে বাড়িয়েছিলেন, রাহুল সিনহা আরেক রকমের ভিত তৈরি করেছিলেন। শ্রমিককে এখন করতে হবে এই যে প্রত্যেকে যা যা করে গেছেন সেইটাকে ভোটে তো আসলে কি না ভোটে জেতাটাই হচ্ছে আসল গণতন্ত্রে। ০ আর ১ এর মধ্যেই সবকিছু। একটা সংখ্যা বেশি হলেই সে ক্ষমতায় থাকে। সুতরাং শ্রমিক ভট্টাচার্যের হাতে এখন দায়িত্ব হচ্ছে এই পুরোটাকে মিলিয়ে ফেলা। ফলে কারোটাকে ছোট করে দেখবো না, আবার কোনোটাকেই খুব বড় করে দেখার দরকার নেই। কারণ আমি মনে করি বিজেপির মতো রাজনৈতিক দলে আমি সারা ভারতের বিজেপির প্রতিটি রাজ্যের আমি ফল বিশ্লেষণ করেছি এবং তাদের খোঁজ খবর রাখি, তাদের সাথে কথা বলি। তাতে বিজেপির মতো দলে কোনো ব্যক্তির কোনো কারণে উত্থান এটা নয়। হ্যাঁ, নরেন্দ্র মোদী আজকে একটা ফেস হয়ে গিয়েছেন, সেটা তো বিজেপিরই তৈরি করা নরেন্দ্র মোদী। ওটা বিজেপিরই সাফল্য। বিজেপি তো নরেন্দ্র মোদীকে তৈরি করেছে। নরেন্দ্র মোদী আকাশ থেকে পড়েননি। সুতরাং সংগঠন, দল, নেতা তৈরি করে। সেই নেতার যে সাফল্য সেটা সংগঠন এবং দলের মাধ্যমেই আসে। আমি একটা কথা বলবো, আরেকটা কথা আমি তারপরেই আমার সিরিয়াল বাই কোশ্চেন আসবো। সেটা হচ্ছে আপনি বললেন যে বিভিন্ন দল থেকে, অন্যান্য রাজনৈতিক দল থেকে আ আ রীতিমতো রাজনৈতিক নেতাদেরকে নিয়ে আসা হয় আ অন্য দলে, এবং সেক্ষেত্রে তাহলে ক্ষমতায় আসীন হওয়াটা অনেক সহজ হয়ে যায় সেক্ষেত্রে। এক্ষেত্রে একটা কথা বিরাটদা, রাজ্যের যারা মানুষ তারা বলছেন ২০২১ সালে আমরা দেখেছিলাম একক সংখ্যক একটা তৃণমূল স্তরের নেতা তারা বিজেপিতে যোগদান করেছেন। এবছর মূলত আমরা যখন ভক্সপপ গুলো করছি, জনমত নিচ্ছি, একটা কথা শোনা যাচ্ছে যে কারা বিজেপিতে আসবে, তৃণমূলের ওই চোরেরা, সেক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, এই যে একটা মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে না তৃণমূলের চোরেরা, দেখুন এটা নিয়ে না আমার একদম আমারও মানে কিছুটা আমি সহমত তাদের সঙ্গে। কিন্তু পাশাপাশি এটা ভাবতে হবে এই চোরেদের সমর্থন কে দিয়েছে? এই চোরেদের ৩ বার ক্ষমতায় কে এনেছে? আমরা সব ৩২,০০০ চাকরি চুরি, ২৬,০০০ চাকরি বিক্রি সব জানার পরেও তো ২০২৪ সালে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা সেটিং করেছিলাম তৃণমূলের সঙ্গে, তবেই তো তারা বেশি আসন পেয়েছে। সুতরাং কে চোর কি এটা ভাবার চেয়ে মানুষের ভাবা উচিত যে আমি চোর কিনা, আমি কি করব, আমি কি চোরকে সমর্থন দেব? একটা প্রাতিষ্ঠানিক চোর আর ব্যক্তি চোরের মধ্যে তফাৎ করতে হবে। আর একটা জিনিস যে আদর্শবাদী সংগঠনে যদি আদর্শটাকে না গ্রহণ করা যায় তাহলে এক দল থেকে অন্য দলে গিয়ে কখনো রাজনৈতিক সাফল্য মেলে না। আমরা জানি সিপিএম এর আব্দুর রেজ্জাক তিনি তৃণমূলে গেছেন, কি করতে পেরেছেন? তার কারণ তিনি তো যে রাজনৈতিক বিশ্বাস নিয়ে রাজনীতিতে এসেছিলেন সেটা বদলাতে পারেননি, সেটা বদলাতে চেয়েছেন, কখনো তৃণমূলের সঙ্গে একাত্ম হতে পারেননি। সেরকম ভাবে আমি বিজেপির অনেকে যারা তৃণমূলে গেছেন তাদের কথা আমি বলবো না, তাদের নামগুলো নিচ্ছি না, তারা কেউ তারা প্রথম একাদশে আসবার কথা বলেছিলেন, তারা সাইড লাইনের বাইরে কেন তাদের দেখা যাবে না, তারা অত্যন্ত অসম্মানের সঙ্গে সেখানে রয়েছেন। ব্যতিক্রম বাংলায় এক দল থেকে অন্য দলে এসে সেই দলের সাথে একাত্ম হয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যতিক্রমী বলবো শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী প্রথমে বিজেপির যে আদর্শ সেটাকে আত্মস্থ করেছেন, তারপরে তিনি বিজেপি হয়েছেন। সেই বিজেপি হওয়াটার পেছনে শুভেন্দু কিভাবে হোমওয়ার্ক করেছেন, কি করেছেন আমি জানি না। তবে আমার তার কথাবার্তা শুনে মনে হয় তিনি তৃণমূলে থাকার সময় নিজের বিবেকের সঙ্গে সমঝোতা করে থাকতেন। পারিবারিক কারণেই তিনি তৃণমূলে গিয়েছিলেন, কিন্তু তার যে চিন্তা ভাবনা, তার যে সনাতনী চিন্তা ভাবনা যেগুলো তিনি বলেন, এগুলো অভিনয় নয়, এগুলো দুম করে বলা সম্ভব নয়, এটা তার মধ্যে ছিল। কিন্তু পারিবারিকভাবে শিশির অধিকারী কংগ্রেস থেকে যখন তৃণমূলে যাচ্ছেন তার সন্তানেরাও সেইভাবেই কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন। শুভেন্দু অধিকারী ছাড়া এই রাজ্যে কেউ নেই। তার জন্য পশ্চিমবঙ্গের যে আহ, বিধানসভার যে ইতিহাস সেই ইতিহাস যদি ঘাটা হয় শুভেন্দু অধিকারীর চেয়ে ভালো
কোনো বিরোধী দলনেতা কোনোদিনও বাংলা পায়নি। এত সক্রিয়, এত অ্যাক্টিভ, এত নেতৃত্ব সুলভ। বিধানসভায় গিয়ে আমরা দেখেছি, বা যারা যায়নি তারাও দেখতে পাই যে কিভাবে তিনি বিধায়ক দলের নেতা কাকে বলে। লিডার আর নেতায় তফাৎ আছে। লিডার অর্ডার করেন, আর নেতা তিনি হন, তিনি সবাইকে নিয়ে চলেন। শুভেন্দু এক পোশাকে থাকেন বিধানসভায়, এক সাজে থাকেন, একই রকম উত্তরীয় নেন, নেতার জন্য আলাদা কিছু নয়। এই যে ভাবনাটা, এই ভাবনাটা তৃণমূলীয় নয়। এই ভাবনাটার মধ্যে, ওনার মধ্যে কোথাও একটা রাষ্ট্রবাদী ভাবনা ছিল, এবং তিনি তৃণমূলের সমঝোতা করে থাকতেন। সেই সমঝোতার জায়গাটা ছেড়ে বেরিয়ে এসে তিনি আসলে পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী থেকে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী হয়েছেন। একইভাবে বালুরঘাটের সুকান্ত মজুমদার এখন বাংলার সুকান্ত মজুমদার। যেমন করে দিলীপ ঘোষ, গোপীর দিলীপ ঘোষ বাংলার হয়েছিলেন, শ্রমিক ভট্টাচার্য ঠিক তাই। এরা প্রত্যেকে আগে আদর্শটা নিয়েছেন, একাত্ম হয়েছেন, তারপর রাজনৈতিক পরিচয়। যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে তৃণমূলের শক্ত ঘাঁটি ভাঙতে বিজেপি কোন নতুন সমীকরণে নামছে মজা সমীকরণটা? আমরা যদি গত দুটো নির্বাচনকে ফলো করি তাহলে দেখব বিজেপি উত্তর থেকে সাফল্য পেতে পেতে এসেছে, মধ্য বাংলাতেও সাফল্য আছে বিজেপির, পশ্চিম যে অংশ আমাদের সেখানেও সাফল্য আছে। কিন্তু এই যে প্রেসিডেন্সি রেঞ্জ বলে একটা জায়গা আছে, কলকাতা, হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার একাংশে বিজেপি ভালো ফল করতে পারেনি। আমার তো মনে হয় 2021-এ ভাটপাড়া ছাড়া কোনো আসনে জিততেই পারেনি, 24-এও তাই। যে লোকসভা জয়টা ওই তারপর থেকে, গঙ্গা মানে ফরাক্কা ব্রিজ পার করার পর থেকে বিজেপির আস্তে আস্তে কমতে শুরু করে, কিন্তু পুরুলিয়া, বিষ্ণুপুর দিকটা জিতেছে। এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু এসআইআর একটা বড় ধাক্কা দিয়েছে তৃণমূলকে। মানে কলকাতা শহরে মানে সবচেয়ে কম যে আসনে ভোটার, অবৈধ ভোটার বাদ গিয়েছে, সেটা মনে হয় 44,000 ভবানীপুরে। বন্দর, টালিগঞ্জ, দক্ষিণ 24 পরগনা, এদিকে জোড়াসাঁকো, কাশীপুর, বেলগাছিয়া, প্রত্যেকটা আসনে, বালিগঞ্জ, রাসবিহারী, সবই তৃণমূলের পক্ষে না জেতা মুশকিল করে দিয়েছে এসআইআর। এখনো এসআইআর শুনানি পর্ব চলছে। আমি বলছি শুনানি পর্বে না বেশিরভাগ মানুষ শুনানিতে যাবেন না, তাদের কাছে যথাযথ নথি নেই। এর ফলে যে চেহারাটা হবে সেটা মারাত্মক। এখন বিজেপির উচিত হবে এই শহরাঞ্চলের ভোটটাকে ঠিক ঠিক করা, এবং আমি এটাও ভবিষ্যৎবাণী করছি আজকে, এবারের ভোট করবে নির্বাচন কমিশন, কোনো কেন্দ্রীয় বাহিনী নয়, কোনো রাজনৈতিক দল নয়, কেন্দ্রীয় সরকার নয়। এবারে পশ্চিমবঙ্গের ভোট করবে নির্বাচন কমিশন। ভোটের গণনার আগের দিনও নির্বাচন কমিশন এমন কোনো নতুন নিয়ম বলতে পারে যে নিয়মের জন্য কোনো রাজনৈতিক দল প্রস্তুত নয়, বিশেষ করে শাসক দল। ঠিক যেমন করে এসআইআর এ প্রতি মুহূর্তে নিয়ম বদলাতে বদলাতে গেছে, যাতে পুরনো নিয়ম অনুযায়ী পাল্টা জোচ্চুরি বা কারচুপির কেউ প্ল্যান না করতে পারে, তার জন্য কমিশন শেষ মুহূর্তে মুহূর্তে সিদ্ধান্ত জানাতে জানাতে গেছে, এবং একেবারে শেষ জায়গায় এসে শুনানিতে নজরদারি কেন্দ্রীয় সরকারি কর্মীরা করছে। গণনায় রাজ্য সরকারি কর্মীরাই গণনা করবে, কে মাথার দিব্যি দিয়েছে? হতে পারে তো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীরা এবার ভোট গুনবেন গোটা রাজ্যে, কিংবা কেন্দ্রীয় বাহিনীর থেকে ভোট গণনার ব্যবস্থা করা হবে, হতে পারে। সুতরাং এবার কিন্তু নির্বাচনটা করবে নির্বাচন কমিশন। এমন কঠিন নির্বাচন কোনোদিনও বাংলা নয়, ভারত দেখেনি, এমন নির্বাচন হতে চলেছে। আমি বলবো যে কেন্দ্রের শক্তি ব্যবহার করে কি রাজ্যে রাজনৈতিক পালাবদল সম্ভব? সেটা কিভাবে সম্ভব? আগেরবার যেমন আমরা দেখলাম যে কাউন্টিং এই খেলা ঘুরিয়ে দিয়েছিল তৃণমূল। সেটাকেও বা বিজেপি কিভাবে মোকাবিলা করবে দাদা? আমার 24-21 দুটোই মনে আছে। 24-এ তো গণনা করতে করতে অনেক রাত করে দেওয়া হয়েছিল, এই যে ঢিলে করে দেওয়া হয়, এবং আরেকটা জিনিস করা হয়, একটা ত্রাসের আবহ তৈরি করা হয়, সেখানে বিজেপির কাউন্টিং এজেন্টরা চলে যায়। এই সবগুলোই হয় কিন্তু বিজেপির দুর্বল জায়গায়। এবার এই দুর্বল জায়গাগুলোতে বিজেপি কি ভাবছে সেটা খুব মানে একটা উপযুক্ত প্রশ্ন। আমি মনে করব নিশ্চয়ই বিজেপির ভাবা উচিত কিভাবে করা যায়, কারণ শাসক দল করবে, তার সেটা কাজ, যেটাই তো লক্ষ্য।
আমি মহাদেব মাটির কথা, আপনি মহাদেব মাটির সাথে কথা হয়েছিল, যিনি ব্যালট পেপার খেয়ে ফেলেছিলেন তৃণমূলের, ব্যালট পেপার খেয়ে ফেলেছিলেন, সেই মহাদেব মাটিকে আমি জিজ্ঞেস করেছিলাম ব্যালট পেপার কেমন খেতে, চায়ের সাথে ভালো না শুধু শুধু ভালো? তিনি আমার উপর রেগে গিয়েছিলেন, তারপর স্বীকার করেছিলেন কেন খেয়েছিলেন। তো সেই ইন্টারভিউটা আমার হাসির, কিন্তু এটার মধ্যে একটা বিষয় আছে যে জিততে হবে, জেতাটাই আসল। মানে ওই কথায় আছে না, প্রেমে আর রনে কোনো নিয়ম মানা যায় না, তো সেরকম দলের প্রতি প্রেমী থাকুক বা যুদ্ধের মনোভাব থাকুক, যেভাবেই হোক তারা করেছে। তো সেইটাই এই বিজেপির ওই লড়াকু মানুষ চাই দুর্বল কেন্দ্রগুলোতে, ভোট গণনা কেন্দ্রগুলোতে, তাদের বাইরে থেকে সাপোর্ট দেওয়া চাই, তাদের সময়ে সময়ে রিলিফার পাঠাতে হবে, এইসব পরিকল্পনা নিশ্চয়ই করবেন। বিজেপির অনেক বড় টিম আছে, গোটা দেশ থেকে বিজেপির সংগঠন সম্পাদকরা পশ্চিমবঙ্গে চলে আসছেন, এসব শোনা যাচ্ছে। এবং বাড়ি হয়তো অমিত শাহ মোদিরা বাড়ি নিয়েও থাকবেন, তো যদি থাকেন তাহলে তো অনেক কাজ হয়ে যাবে। বক্তৃতা করার জন্য, মানুষকে বোঝানোর জন্য বাংলার নেতাদের যেতে হবে, হিন্দিভাষী নেতাদের যে কাজ হয় না। সেক্ষেত্রে অমিত শাহ মোদিকে বেশি করে কর্মী সভায় যদি ব্যবহার করা হয় জনসভার তুলনায়, কর্মীদের উদ্দীপ্ত রাখার জন্য যদি মোদি, শাহ, যোগীরা আসেন, আর বাংলায় ভোটের প্রচারের জন্য যদি বাংলার নেতারা নামেন, আমি মনে করি বেশি কাজ হবে। তবে আমি এটা বিজেপিকে পরামর্শ দিচ্ছি না, এটা আমার কাজ নয়। বিজেপির সংগঠন, আমি যে প্রশ্নটা রাখবো যে বিজেপির যে সংগঠন, সেই সংগঠন কি এই মুহূর্তে সত্যি তৃণমূলের সঙ্গে মাঠে লড়াই করার মতো শক্তিশালী? একেবারেই নয়। বিজেপির যে শক্তি, সেই শক্তি দিয়ে তৃণমূলের সাথে মাঠে লড়াই করা যায় না। তেমনি 2011 সালে যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল, তৃণমূলের যে শক্তি ছিল, সেই শক্তি সিপিএম এর সাথে লড়াই করার মতো ছিল না। আসলে মানুষ ঠিক করে, যখন হাওয়া তৈরি হয় তখন মানুষ ঠিক করে। এবং আমি বলছি 2011 সালে যেরকম মানুষের বামফ্রন্টের প্রতি ঘৃণা ছিল, তার থেকে 400 গুণ বেশি ঘৃণা এখন মানুষের মধ্যে আছে, এটা আমি দেখতে পাচ্ছি।